সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, বর্তমানে সময় যত যাচ্ছে, দিন যত পরিবর্তন হচ্ছে, তেমনি সুযোগ সুবিধাও বৃদ্ধি পাচ্ছে। আমরা যারা কর অফিসে গিয়ে ইনকাম ট্যাক্স দিতে অপ্রস্তুত কিংবা অস্বস্তি বোধ করি, তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে অনলাইনে। আজকে আমি তাই দেখাবো অনলাইনে আপনারা কিভাবে ঘরে বসে একেবারে নির্ভেজালভাবে খুব সহজেই আপনার রিটার্ন বা অনলাইনে ইনকাম ট্যাক্স সাবমিট করতে পারেন, তাই দেখাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত সহজ হবে এবং আপনারা একটু সময় ধৈর্য সহকারে দেখলেই আপনার অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন সহজে নির্ভেজালভাবে, এবং আপনি থাকতে পারেন টেনশন মুক্ত। আর তা কীভাবে তা দেখিয়ে দিচ্ছি এখনই। দেখেন, এই কাজটি করার জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের ল্যাপটপ বা মোবাইলে ডাটা কানেকশন দেবেন। তারপর এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তারপর এই যে উপর দিকে সার্চ বার আছে, সেখানে আপনারা জাস্ট টাইপ করবেন রিটার্ন। দেখেন, আমি যখন রিটার্ন টাইপ করলাম, রিটার্ন টাইপ করার পর আমরা এই এন্টারে বা সার্চ আইকনে ক্লিক করব। তখন এইরকম একটা পেজ পাবো। এই পেজে সবার উপরে দেখেন রিটার্নের যে লগইন পেজটা আমরা পেয়ে যাব এখানে ক্লিক করে। যখন রিটার্নের লগইন পেজটা আসবে, তখন এই রকম পেজটা আপনাদের সামনে শো করবে। এখানে দেখেন বেশ কতগুলো অপশন রয়েছে। প্রথমে ই10, তারপরে রিটার্ন। যাদের ই10 আছে, অর্থাৎ অনলাইন 3 নাম্বার আছে, তারা এই রিটার্ন অপশনে ক্লিক করে আপনারা অনলাইন রিটার্ন দাখিল করবেন। আমি এই অপশনে ক্লিক করছি। যখন এখানে ক্লিক করলাম, তখন বলা হচ্ছে আই এম নট রেজিস্টার্ড। এখানে বলছে আই এম অলরেডি রেজিস্টার্ড। যারা অনলাইনে রেজিস্টার্ড করে নিয়েছেন, আপনারা এখানে ক্লিক করবেন আই এম অলরেডি রেজিস্টার্ড। এখানে যখন ক্লিক করলাম, তখন নতুন একটা লগইন পেজ আসবে। তারপর এখানে আপনাদের 3 নাম্বার আর এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে, এই যে নিচে একটা ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটা দিয়ে সাইন ইন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্যাপচা কোড বুঝতে অনেকের সমস্যা হয়। তখন এই যে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে ক্যাপচা কোডটা দেখেন বারবারই চেঞ্জ করতে পারবেন। এবং এখানে আপনারা টাইপ করবেন ক্যাপচা কোড, যে লেটার আছে ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল লেটার। আমি এখানে টাইপ করে দিচ্ছি এবং এখানে যেভাবে থাকবে আপনারা ঠিক সেই একই লেটার দিয়ে টাইপ করবেন। তারপর সাইন ইন অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি পেয়ে যাবেন রিটার্নের যে পেজটা, সেই পেজটা আপনাদের সামনে চলে আসবে। দেখেন, পেজটা চলে আসছে। আসার সামনে এখানে বলবে রিটার্ন, ওয়েলকাম টু রিটার্ন, দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন। দেখেন, এখানে যারা দ্বিতীয়বার আমরা রিটার্ন দেব, আমরা ওই যে রেগুলার রিটার্ন আমরা এখানে ক্লিক করব। এখানে যখন আমরা ক্লিক করব, তখন এইরকম একটা পেজ আসবে। এখানে আসার পর আপনাকে টাইপ করে দিতে হবে আপনি কীভাবে রিটার্ন দিতে যাচ্ছেন। দেখেন, এখানে আছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। এই অ্যাসেসমেন্ট ইনফরমেশনে সবার নিচে আছে দেখেন রিটার্ন স্কিম। এখানে লেখা আছে সেলফ, অর্থাৎ আপনি নিজেরটা দিচ্ছেন, এই জন্য আমি সেলফ দিলাম। তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 আমরা এই বছরে এই রিটার্নটা আমরা দিতে যাচ্ছি। তারপর দেখেন ইনকাম ইয়ার, ইনকাম হবে দেখেন 1/7/2023 থেকে 30/6/2024 পর্যন্ত। তারপর এখানে বলছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশনড ইনকাম ইয়ার, অর্থাৎ আপনার কি ট্যাক্সেবল ইনকাম আছে, আপনি দিবেন ইয়েস। হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশন ইনকাম ইয়ার, অর্থাৎ এখানে যে অর্থবর্ষটা আমরা উল্লেখ করছি, এখানে কি আপনার ট্যাক্সেবল ইনকাম আছে, আপনার দেবো ইয়েস। তারপরে বলা হচ্ছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পট ফ্রম ট্যাক্স। এই জায়গাটা আপনারা সবসময় নো সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার কোনো ইনকামের আছে যেগুলোতে ট্যাক্স বহির্ভূত, আমাদের কারো ট্যাক্স বহির্ভূত কোনো ইনকাম নেই, এই জন্য নোতে ক্লিক করব। তারপরে রেসিডেন্স স্ট্যাটাস, যেহেতু আমরা বাংলাদেশি, আমরা দেব রেসিডেন্ট। তারপর হেডস অফ ইনকাম, অর্থাৎ আপনি কোথায় থেকে টাকাটা ইনকাম করেন। আমি ইনকাম করি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি হতে, অর্থাৎ এখানে যার ইনকামটা শো করব তিনি যেখান থেকে ইনকাম করেন তা দিতে পারবেন। এখানে দিলাম ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আবার যদি কেউ ভাড়া থেকে ইনকাম করেন, তাহলে আপনারা এই যে ইনকাম ফ্রম রেন্ট এটা সিলেক্ট করবেন। আবার কেউ যদি কৃষি থেকে ইনকাম করেন, তাহলে ইনকাম
ফ্রম এগ্রিকালচার সিলেক্ট করবেন। আবার কেউ যদি ইনকাম ফ্রম বিজনেস থেকে করেন তাহলে এটা সিলেক্ট করবেন। ক্যাপিটাল গেইনস অর্থাৎ কেউ যদি শেয়ার মার্কেট থেকে ইনকাম করে অর্থাৎ শেয়ার কেনা বেচার মধ্যে তার লাভ হয়ে থাকে তাহলে দিবেন ক্যাপিটাল গেইনস। আবার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট অর্থ ব্যবসার মাধ্যমে যদি আপনার কোনো আয় হয়ে থাকে তাহলে দেবেন ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। আবার বলা হচ্ছে যদি তাছাড়া অন্যান্য সোর্স থেকে যদি ইনকাম থাকে আপনার এই অর্থবর্ষে তাহলে আপনাকে এই সবার নিচেরটা সিলেক্ট করতে হবে। আমি যার ইনকামটা সাবমিট করব তার স্যালারি ছাড়া আর কোনো ইনকাম নেই, এই জন্য ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট থাকবো, আর বাকি সবগুলো আমি সিলেক্ট উঠিয়ে দেব। দেখেন আমি সবগুলো উঠিয়ে দিচ্ছি, যখন উঠাবো তারা এরকম একটা নোটিফিকেশন দিবে। আমি একটা করে সবগুলো টিক মার্ক উঠিয়ে দিলাম, অর্থাৎ শুধু তার স্যালারি ইনকামটা ঠিক থাকবে। তারপর নিচে বলা হচ্ছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স। আপনার এই নিচের সোর্স থেকে কোনো ইনকাম আছে কি লিখছে দেখেন, এজ এ পার্টনার অফ এ ফার্ম। আপনি যদি ফার্মের পার্টনার হয়ে থাকেন তাহলে এখানে প্রথমটা সিলেক্ট করবেন, আর না হলে সিলেক্ট করতে হবে না। আবার হচ্ছে এজ এ মেম্বার অফ এ এওপি, যদি এওপির মেম্বার হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি না হন তাহলে সিলেক্ট করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনার এখান থেকে কোনো ইনকাম থাকলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে থেকে যদি আপনার কোনো ইনকাম হয়ে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। তারপরে ইনকাম আর্নড বাই দ্য স্পাউজ অর মিরর চিলড্রেন, যদি এখান থেকে আপনি ইনকাম করে থাকেন তাহলে এটা দিবেন। এটা বলছে নট অ্যাসেট স্পেশালাইজ, এটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আর কোনো ইনকাম নেই আমরা এটা দেব না। তারপর আমরা নিচের দিকে লেখা আছে দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। যখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব তখন এইরকম একটা পেজ আসবে। এই পেজে বলা হচ্ছে কি দেখেন এডিশনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার লোকেশন, আপনি কোথায় থেকে ইনকামটা দিচ্ছেন বা রিটার্নটা দিচ্ছেন। দেখেন এখানে বলছে সিলেক্ট ওয়ান, অর্থাৎ ঢাকা নর্থ সিটি হলে 1 নম্বর, ঢাকা সাউথ সিটি 2 নম্বর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন 3 নম্বর, আইদার সিটি কর্পোরেশন হলে এটা। আর যদি কোনো সিটি কর্পোরেশন জেলা উপজেলা গ্রাম থেকে দিয়ে থাকেন তাহলে দিবেন এনি আইদার এরিয়া। আমি এনি আইদার এরিয়া সিলেক্ট করে দিলাম। তারপরে কইছে এখানে আরও কিছু অপশন আছে, বলা হচ্ছে দেখেন কি বলা হচ্ছে ওয়ার ওয়ান্টেড গেজেটেড ফ্রিডম ফাইটার, অর্থাৎ যুদ্ধাগত মুক্তিযোদ্ধা গেজেটেড হলে আপনি এটা সিলেক্ট করবেন, না হলে না। তারপরে পার্সন উইথ ডিজেবিলিটি, আপনি যদি ডিজেবিলিটি হন অর্থাৎ প্রতিবন্ধী হন তাহলে এটা সিলেক্ট করে দেবেন। ক্লেম বেনিফিট এজ এ প্যারেন্ট বা লিগেল গার্ডিয়ান অফ পার্সন উইথ ডিজেবিলিটি যদি হয়ে থাকেন তাহলে এটা ক্লিক করবেন। আর এখানে আছে দেখেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্ট, অর্থাৎ ইনভেস্টের জন্য আপনি কি রিবেট চান, রিবেট মানে আপনি কর মুক্ত চান, ইয়েস আমরা দেবো ইয়েস। তারপরে হচ্ছে দেখেন শেয়ার হোল্ডার বা ডাইরেক্টর অফ এ কোম্পানি, অর্থাৎ আপনি যদি কোনো একটা কোম্পানির যেমন ব্যাংক, বিমা বা অফিস বা বিভিন্ন হোটেল যেগুলো শেয়ার মার্কেট রিলেটেড যদি হয় তাহলে আপনারা দিবেন ইয়েস। আর যদি এই ধরনের কোম্পানির কোনো ডাইরেক্টর বা কোম্পানির যদি কোনো শেয়ার হোল্ডার না হয়ে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন। তারপর দেখেন ডান দিকে কিছু অপশন আছে, কি বলা হচ্ছে দেখেন আইটি 10B রিকোয়ারমেন্টস, এখানে হচ্ছে গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, যদি 50 লাখের উপরে আপনার সম্পূর্ণ সম্পদ হয়ে থাকে তাহলে আপনারা ইয়েসে দিবেন, আর যদি না হয় তাহলে আপনারা নোতে ক্লিক করবেন। তারপরে বলছে ওন মোটর কার, আপনার যদি নিজের কোনো মোটর কার থাকে তাহলে ইয়েসে দিবেন, আর না থাকলে নোতে ক্লিক করবেন। তারপরে ওন অফশোর প্রপার্টি যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নোতে দিবেন। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, যদি আপনার কোনো সিটি কর্পোরেশন হাউস প্রপার্টি থাকে তাহলে আপনি ইয়েসে দিবেন, আর না থাকলে নোতে দিবেন। আর যদি ইয়েসে দেন এখানে বলা হচ্ছে দেখেন এরিয়া হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন, এটা উল্লেখ করতে হবে আপনি কোথায় আছে, যেহেতু নাই আমি এটা নো দিলাম। তারপরে আবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। দেখেন একটা একটা করে আমরা এগিয়ে যাচ্ছি তখন আমাদের এইরকম বিভিন্ন অপশন আসছে। এখন আসছে আপনার যেহেতু ইনকামটা আসে স্যালারি থেকে, সেহেতু আপনার এমপ্লয়মেন্ট যে টাইপ তা উল্লেখ করবেন। যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে প্রত্যেকের বেতন আসে দেখেন গভট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস। আর যদি গভট না হয়ে থাকেন তাহলে গভর্নমেন্ট পে স্কেল স্যালারি পেমেন্ট নট থ্রু আইবাস, যদি আইবাস ছাড়া বেতন হয় তাহলে এখানে হবে। আর যদি প্রাইভেট বা আইদার দেন গভর্নমেন্ট পে স্কেল হয় তাহলে এটা সিলেক্ট করবেন, বা স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট তাহলে এটা সিলেক্ট করবেন। আমি যার জন্য পূরণ করছি তিনি একজন সরকারি চাকরিজীবী, এই জন্য আমরা দেবো গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস। তারপরে নেম অফ দ্য অফিস, অফিসের নাম, উনি যেহেতু একজন প্রধান শিক্ষক
উনি তার স্কুলের নাম, তারপরে উপজেলা, তারপরে জেলা সিলেক্ট করে দিবেন, মানে টাইপ করে দিবেন। তারপরে আসছে ডেজিগনেশন, উনি কোন পোস্টে চাকরি করে সেটা দিবেন। উনি হেড টিচার, আমি দিলাম হেড টিচার। আপনি যদি দেন অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার তাহলে হবে, আপনি ডক্টরও দিতে পারেন, আপনি অ্যাসিস্ট্যান্ট টিচারও দিতে পারেন। অর্থাৎ আপনি যে পোস্টে চাকরি করেন সেই পোস্টটা এখানে টাইপ করে দিবেন। তারপর একটু স্ক্রল করে আপনি নিচের দিকে যাচ্ছি, দেখেন এখানে কি বলছে। এখানে বলছে আপনার বেসিক পে অর্থাৎ পার্টিকুলার্স, আপনার কি ইনকাম আছে সেটা উল্লেখ করতে হবে। বেসিক পে অর্থাৎ গত অর্থবছরে আপনি 12 মাসে কত টাকা বেতন পেয়েছেন তা এখানে টাইপ করে দিবেন। তারপর গত বছর আপনি কত টাকা বাড়ি ভাড়া পেয়েছেন তা এখানে টাইপ করে দিবেন, অর্থাৎ 12 মাসের হিসাব করবেন। তারপরে মেডিকেল অ্যালাউন্স গত বছর কত পেয়েছেন এটা উল্লেখ করে দিবেন। তারপরে বাংলা নববর্ষ কত ভাতা পেয়েছেন, এই বাংলা নববর্ষ ভাতাটা এখানে টাইপ করে দিবেন। তারপরে উৎসব ভাতা আপনি কত পেয়েছেন, অর্থাৎ 2টা উৎসব ভাতা, ঈদ হলো 2টা ঈদ আর পূজা হলো 2টা পূজা, এই জন্য এটা উল্লেখ করে দিবেন। তারপরে স্পেশাল পে অর্থাৎ বিশেষ প্রণোদনা বর্তমানে সরকার দিয়ে যাচ্ছে, সেইটা উল্লেখ করবেন 12 মাসে কত টাকা পেয়েছেন। তারপরে টিফিন অ্যালাউন্স হতে গত 12 মাসে অর্থাৎ গত 12 মাসে আপনি কত টাকা টিফিন পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। যদি আপনার আরও কোনো অপশন থাকে তাহলে অ্যাড মোর আছে, এখানে ক্লিক করবেন। দেখেন কি কি আছে, এরিয়া পে বা অ্যাপয়েন্টমেন্ট পে বা ব্যাটসম্যান অ্যালাউন্স, এই ধরনের অনেকগুলো অপশন আছে। যদি আপনাদের চার্জ অ্যালাউন্স এরকম যদি আরও কিছু থাকে আপনারা তাও এখানে উল্লেখ করে দিবেন। যেহেতু ওনার আর কিছু নেই আমরা এটা আর দেব না। তারপরে নিচের দিকে দেখেন লেখা আছে, আর ডানে কিছু নেই, তারপরে নিচের দিকে দেখেন লেখা আছে সেভ এন্ড কন্টিনিউ, আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পর আসছে রিবেট, অর্থাৎ কোথায় কোথায় আপনি বিনিয়োগ করছেন তার জন্য আপনি কোথায় কোথায় করবতি চাচ্ছেন। দেখেন এখানে ওনার বিষয়টা হচ্ছে, দেখেন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম কিনে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি ডিপোজিট পার্সন স্কিম থাকে ডিপিএস তাহলে এটা দিবেন। এখানে হচ্ছে অ্যাপ্রুভড সঞ্চয়পত্র তাহলে এটা দিবেন। ইউনিট সার্টিফিকেট অথবা মিউচুয়াল ফান্ড অথবা ইটিএফ বা জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম হলে আপনি এটা সিলেক্ট করবেন। এখন উনি কোথায় বিনিয়োগ করছেন, দেখেন লিস্টেড স্টকস অফ শেয়ার, উনি শেয়ারে বিনিয়োগ করছেন এবং ওনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বিও অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে এটা, আর কোথায় বুকারের কাগজটা হচ্ছে এটা, এই জায়গাতে উনি বিনিয়োগ করছেন। এবং ইনভেস্টমেন্ট ডিউরিং ইয়ার অর্থাৎ এই বছরে উনি কত টাকা বিনিয়োগ করছেন, যদি বিনিয়োগ করে থাকে তাহলে এটা উল্লেখ করবে, আর যদি বিনিয়োগ করে না থাকে তাহলে 0 দেবে। আমার প্রশ্ন হচ্ছে এটা আসছেন কেন, এটা আসছে উনি এর আগের বছর বিনিয়োগ ছিল, এটা অটো চলে আসছে। আর যদি আপনাদের না থাকে তাহলে এখানে টিকমার্কটা উঠিয়ে দিবেন, যেহেতু উনি করছেন এই জন্য এটা টিকমার্ক দিয়ে দিলাম। তারপর একটু নিচে যাব, নিচে যাওয়ার পর বলছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এই জেনারেল প্রভিডেন্ট ফান্ড কোথায় আছে সেই ফান্ডের নামটা অর্থাৎ নাম্বারটা দিয়ে দিবেন, এই যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড সেটা দিয়ে দিবেন। তারপরে কন্ট্রিবিউশন, এক বছর তিনি কত টাকা চাঁদা দিয়েছেন, 48,000 টাকা উনি চাঁদা দিয়েছেন, সেটা তার স্যালারি থেকে কর্তন হবে। এখানে অনেকে একটা ভুল করে, এই যে নিচে লেখা আছে দেখেন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, এখানে ক্লিক করে অনেকে কী করে তার সমস্ত টাকাটা এখানে উল্লেখ করে দেন, যেমন কেউ আছে এত টাকা সেটা উনি উল্লেখ করে দেন, কিন্তু দেখেন আপনার টাকাটা এটা হাতে আসে নাই, অতএব এটা আপনাকে দিতে হবে না, এখান থেকে আপনারা এটা উঠিয়ে দিবেন। তারপর এইরকমভাবে যাওয়ার পর ডান দিকে দেখেন সেভ এন্ড কন্টিনিউ আছে, আপনারা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন IT 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট, আপনি যে কোর্স করেছেন এক বছরে ঘর ভাড়া, মেডিকেল কিংবা আপনার ছেলে মেয়ে পড়াশোনার জন্য খরচ কিংবা আপনার খাবারের জন্য খরচ, তার যদি আপনি ডিটেলস দিতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন। তখন আপনাকে এখানে সব পূরণ করে দিতে হবে, আপনার অ্যাকোমোডেশন এক্সপেন্স, আপনার লিভিং এক্সপেন্স ইত্যাদি ইত্যাদি বিষয় সব উল্লেখ করে দিতে হবে। আর আপনি যদি বলেন যে না আমি একবারে দেব, তাহলে আপনারা এই নতে ক্লিক করবেন। আমি ওনারটা নতে ক্লিক করলাম এবং উনি টোটাল খরচ করছেন এক বছরে 2 লক্ষ টাকা। তারপর ডান দিকে দেখেন লেখা আছে সেভ এন্ড কন্টিনিউ, আমরা এখানে ক্লিক করব। দেখেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে নতুন একটা অপশন আসছে খুব সুন্দর, এই যে অটোফিল, এই অটোফিল অপশনটা ক্লিক করলে দেখেন অটোফিল অপশনটা এবছর নতুন আসছে। যারা পূর্বে রিটার্ন দাখিল করেছেন এই অটোফিলে ক্লিক করলে আপনার পূর্বের সমস্ত কোথায় কোথায় বিনিয়োগ আছে তা আপনারা দেখতে পাবেন। অর্থাৎ গত বছর আপনি যখন রিটার্ন দিয়েছিলেন সেই রিটার্নটা আপনি কোথায় কোথায় কী খরচ করছেন বা কোথায় কোথায় বিনিয়োগ করছেন তার সম্পূর্ণ বিনিয়োগটা দেখা যাবে। উনি দেখেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন, এই টাকাটা
এবং এই টাকাটা, এবং কোথায় কোথায় বিনিয়োগ করছেন তার বিও অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছেন, তারপর কি করছেন পারচেস করছেন এবং কোন কোন ব্রোকারেজ হাউসে উনি বিনিয়োগ করছেন তা এখানে উল্লেখ করে দিয়েছেন, এবং কোন ব্রোকারেজ হাউসে কত টাকা বিনিয়োগ করছেন সেটাও এখানে উল্লেখ করে দিয়ে দিয়েছেন। তারপর আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর সাব টোটাল, এবং যদি সঞ্চয়পত্র কিনে থাকেন তাহলে আপনারা এই সঞ্চয়পত্রে ক্লিক করবেন। তারপরে দিতে হবে টাইপ অফ সঞ্চয়পত্র, কী ধরনের সঞ্চয়পত্র, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ইস্যু ডেট দিতে হবে, তারপরে ভ্যালু কত টাকার কিনেছেন তা দিতে হবে। যদি সঞ্চয়পত্র কিনে না থাকেন তাহলে এই রাইট মার্কটা উঠিয়ে দেবেন। তারপর ওনার ডিপিএস আছে, কোথায় আছে দেখেন স্বাধীন সঞ্চয়, কোথায় আছে পূবালী ব্যাংক পিএলসি, তারপরে অ্যাকাউন্ট নাম্বার এত এবং বিনিয়োগ করছেন কত টাকা, এই টাকাটা উনি উল্লেখ করে দিয়েছেন। যদি আপনার লোন গিভেন আদার দিয়ে থাকেন, লোন গিভেন টু আদার্স, তাহলে এটা ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। তারপর সে প্রভিডেন্ট ফান্ড ফর আদার ফান্ড, এটা অনেকে সিলেক্ট করে দেয়, নট প্রভিডেন্ট ফান্ড এটা আপনার টাকা না, এটা সরকারি চাকরিজীবীদের জন্য, যারা বেসরকারি তারা এরকম একটা সুবিধা পেয়ে থাকে তাদের জন্য এটা। তারপর মোটর কার্ড যদি থাকে আপনি দিবেন, আর যদি মোটর কার্ড না থাকে তাহলে আর দিতে হবে না। দেখেন উনি গোল্ড, ডায়মন্ড, গেন ইত্যাদি দিয়ে দিয়েছেন। গোল্ড আছে ওনার, এখানে কোথায় পেয়েছে, গোল্ড পেয়েছে গিফটে, এবং কতটুকু পেয়েছে সেটা এই 25 ইউনিট দিছে, এবং এই যে ইউনিটের নাম কি বড়ি উল্লেখ করছেন। যেহেতু উনি গিফট পেয়েছেন মূল্য দিয়েছেন উনি অজানা, যেহেতু গিফট আমরা জানি না তার দাম কত, সেহেতু মূল্য হবে অজানা। আর যদি পার্সেস হতো তাহলে কত টাকাতে কিনছেন তা উল্লেখ করতে হতো। যেহেতু এই গোল্ড উনি অর্থাৎ সোনাটা উনি দান পেয়েছেন সেহেতু তার মূল্য থাকবে 0, আমরা জানি না। তারপর নিচের দিকে আসেন, দেখেন হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, মানে ব্যবসার বাইরে যে আপনার ক্যাশ অ্যান্ড ফান্ড কত টাকা আছে উনি দিচ্ছেন এখানে 3,50,000 টাকা। এই 3,50,000 টাকা কোথায় দিচ্ছেন, এই যে একটা ব্যাংকের নাম দিছে, যেমন এই ব্যাংকের নাম ব্যাংক অ্যাকাউন্ট, তারপর এখানে দিচ্ছে কোন ব্যাংক আছে সেই ব্যাংকের নাম অগ্রণী ব্যাংক পিএলসি, তারপর অ্যাকাউন্ট হতো, তারপর ব্যালেন্সটা কত দিচ্ছে হতো, অর্থাৎ এখানে যে ব্যালেন্সটা থাকে এই ব্যালেন্সটা এখানে হবে। এখন যদি উনি দুইটা ব্যাংকে বিনিয়োগ করতো তাহলে ওই যে অ্যাড আছে এই অ্যাডে ক্লিক করলে আরেকটা ব্যাংক আসবে, তখন এখানে আবার ব্যাংকের নাম দিতে হবে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট তখন ব্যাংকের নাম ধরেন ডাচ বাংলা ব্যাংক, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপর ব্যালেন্স দিতে হবে। কিন্তু এই দুইটা টাকা অর্থাৎ এটার টাকা যোগ করলে কিন্তু আবার এই টাকাটা হতে হবে, মনে থাকবে। যেহেতু এটাতে কোনো বিনিয়োগ করে নাই আমরা এটা ডিলিট করে দেব। এবং এখানে উনি কত টাকা রাখছেন, এখানে 3,50,000 টাকা। উনি রাখছেন 3,50,000 টাকা, আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্যাশ ইন্ডিয়ান, হাতে রাখছেন উনি যে টাকাটা হাতে আছে উনি এই টাকাটা এখানে দিয়ে দিচ্ছে, যে হাতে আছে ওনার কত টাকা 20,800 টাকা। তবে এখানে মনে রাখতে হবে গত বছর টাকা এখনের টাকায় একটু পার্থক্য করে দেবেন। তারপরে ডিপোজিট আছে ওনার আরও 1,16,000 এত টাকা, এই টাকাটা উনি ডিপোজিট করছেন। করার পর লেখেন অ্যাসেট আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যদি থাকে তাহলে আপনাকে এটা টিকমার্ক দিতে হবে, আর নয় টিকমার্ক দিতে হবে না। তারপর আমরা নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর দেখেন আপনার এই ব্যালেন্সটা 0 হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডিফারেন্সটা 0 অনেকের হয় না, অনেকের কেন হয় না, এখানে প্লাস হয়ে যায় এখানে মাইনাস হয়ে যায়। দেখেন গত বছর ওনার নেট ওয়েলথ ছিল এই যে 14,50,259 টাকা, যেটা আমরা দেখতে পাচ্ছি নেট ওয়েলথ অফ দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইয়ার, এই যে এখানে আছে দেখেন এটা হচ্ছে তার গত বছরের ওয়েলথ। আর এই বছর উনি টোটাল টাকা ইনকাম করছেন দেখেন এই যে এই টাকাটার মাঝে উনি কি করছেন এত টাকা উনি খরচ করছেন, আর এই টাকাটা তিনি সম্পদ হিসেবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ হিসেবে রাখছে বা সঞ্চয় রাখছে, সেটা ব্যাংকে রাখছে, হাতে রাখছে, এই টাকাটা রাখছেন। দেখেন এই টাকাটা এবং এই টাকাটা যোগফল কিন্তু এই টাকাটা। দেখেন এটা হচ্ছে টোটাল ফান্ড আউটফ্লো, অর্থাৎ ওনার কত টাকা ইনকাম আসছে সেটা দিছে এটা, আর টোটাল সোর্স অফ ফান্ড এটাও দিয়ে দিছে ওটি। অর্থাৎ এই 4,810 টাকা উনি টোটাল আয় করছেন, এই 4,810 টাকার হিসাবটা উনি দিয়েছেন, এই জন্য ডিফারেন্সটা হচ্ছে 0। যদি এখানে কারো বেশি যায় তাহলে এই টাকাটা আপনি হয় ব্যাংকে রাখতে হবে, যদি এখানে কারো প্লাস হয়ে যায় তাহলে তখন কি করবেন, যদি প্লাস হয়ে যায় তাহলে আপনাকে এই টাকাটা হয় এই ব্যাংকে রাখতে হবে অর্থাৎ ডিপোজিট হিসেবে রাখতে হবে, অথবা হাতে রাখতে হবে, মনে রাখতে হবে হয় হাতে রাখবেন অথবা ব্যাংকে রাখবেন। এইটা হচ্ছে যদি প্লাস হয়ে যায়, আর যদি মাইনাস হয়ে যায় তাহলে এখান থেকে এই দুইটা থেকে কমাই দিতে পারেন। কথাটা বুঝাইতে পারছি এরকম। তারপর আপনারা এখান থেকে যখন প্লাস হয়ে গেল মাইনাস সমান হয়ে যাবে তখন 0 হবে, যখন ওই 0 হবে তখন আপনারা ডান দিকে পাবেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন সেভ এন্ড কন্টিনিউতে যখন ক্লিক করবেন নিচের দিকে আসবেন, দেখেন আপনার করযোগ্য আয় অর্থাৎ ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম হচ্ছে আপনার 1,17,000
350 টাকা। তার জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এই জন্য আপনাকে টোটাল দেখেন বলেই হচ্ছে টোটাল অ্যামাউন্ট পেয়েবল 0 দিছে, এই জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তখন আপনাকে এটা সেভে ক্লিক করবে। দেখেন সেভে ক্লিক করার পরে আপনারা সব দেখতে পারবেন। দেখেন যেহেতু আপনাকে আর ট্যাক্স দিতে হচ্ছে না, আপনার ট্যাক্সের জন্য কোনো কিছু আসছে না। দেখেন সবার নিচেই আপনি সব দেখতে পারবেন। দেখেন টোটাল অ্যামাউন্ট পেয়েবল 0, টোটাল পেমেন্ট 0, রিফান্ডেবল 0, পেয়েবল 0। যেহেতু আপনার কোনো টাকা নেই, যদি টাকা থাকতো তাহলে এখানে লেখা থাকলে আপনাকে এত টাকা ট্যাক্স দিতে হবে। তখন আপনারা পে নাও এ ক্লিক করলে আপনারা ব্যাংকিং সেবাটা আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। তারপর আপনারা এই যে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করবেন। যেহেতু ওনার কোনো ট্যাক্স নাই, এটা 0 রিটার্ন, তখন ওনার সমস্ত ডাটাটা আপনারা এখানে দেখতে পারবেন। এই জায়গাটা আমি ব্লায়ার করে দিছি, কারণ আপনার এটা দেখলে এই ডাটাটা সমস্যা হতে পারে, এই জন্য ব্লায়ার করে দিলাম। আপনারা তারপরে সব কিছু সাবমিট করে যদি দিতে চান, নিচের দিকে একটা অপশন পাবেন সাবমিট। দেখেন লেখা আছে সাবমিট টু রিটার্ন। যদি সাবমিট টু রিটার্নে ক্লিক করি, তারপরে আমরা এই সাবমিটের অ্যাকনোলেজমেন্টটা পেয়ে যাব। তারপর সাবমিট টু রিটার্নে ক্লিক করলাম। দেখেন ডু ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, আমরা যদি ইয়েসে ক্লিক করি, ইয়েস দিলাম, আমার সাবমিট হয়ে গেল। যেহেতু ওনার সাবমিট হয়ে গেছে, তারপর এখানে আপনার নাম দেখবেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছে। দেখেন কনগ্রেচুলেশন ইয়োর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুলি, এবং রেফারেন্স নাম্বার অত উই অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম অ্যান্ড এফোর্ট ইন সাবমিটিং রিটার্ন অনলাইন। এখানে কী লিখছে, ওয়ান টু ভিউ অর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। ইয়েস, আমি ভিউ করতে চাই, ডাউনলোড করতে চাই। তখন আপনারা এখানে ক্লিক করবেন, তখন আপনার অ্যাকনোলেজমেন্ট রিটার্নটা চলে আসবে। দেখেন আইকন রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র তারা দিয়ে দিছে। তারপর নিচের দিকে একটা অপশন পাবেন ডাউনলোড, দেখছে যে এই ডাউনলোডে ক্লিক করবেন, আপনার এটা ডাউনলোড হয়ে চলে আসবে। যেহেতু প্রিন্টার কানেকশন নাই, আমরা ডাউনলোড দেব। এখানে আপনার কপিটা দেখা যাবে। তারপরে এইখানে সিলেক্ট রাখবেন সেভ এজ পিডিএফ। তারপরে পেজ সিলেক্ট করবেন অল, আমি অল দিলাম। তারপর পেজ পার শিট 1, এখানে লিখবেন মার্জিন ডিফল্ট, মার্জিন দিবেন ডিফল্ট, আর অপশন উভয়ই সিলেক্ট করবেন। হেডার অ্যান্ড ফুটার্সও সিলেক্ট রাখবেন, আর ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এটাও সিলেক্ট রাখবেন। যখন দুইটা সিলেক্ট করে রাখবেন, তখন এই কাগজটা অর্থাৎ আপনার যে রিটার্নটা আপনি সম্পূর্ণটাই দেখতে পারবেন, গ্রাফিক্সটাও চলে আসবে। তারপর সেভ আছে, সেভে ক্লিক করবেন। দেখেন এই সেভ আছে, সেভে ক্লিক করবেন। আমি সেভে ক্লিক করলাম, তখন আমার এটা কোথায় ডাউনলোড করতে চাই সেটা আসবে। যেমন আমি দিলাম এই যে ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট থাকা অবস্থায়, দেখেন অ্যাকনোলেজমেন্ট রিটার্ন এখানেও দিলাম 2024 সিলেক্ট রাখলাম। তারপরে ডান দিকে সেভ আছে, সেভে দিলাম, আমার এটা সেভ হয়ে গেছে। আমার যখন সমস্ত কাজ কমপ্লিট, এই যে আপনার নামের নিচে একটা ক্লিক করবেন, তারপর নিচে লেখা আছে লগ আউট, লগ আউট দিয়ে বের হয়ে গেলেন। যখন আপনার সমস্ত কাজ কমপ্লিট, আপনি শাটডাউন দিয়ে কম্পিউটার থেকে আউট হয়ে যেতে পারেন। এভাবেই আপনারা একজন সরকারি চাকরিজীবী বা একজন বেসরকারি চাকরিজীবী যাই হন না কেন, আপনারা আপনাদের রিটার্ন দাখিল করতে পারেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।